হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তুমি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তুমি বলো দেখি যে ব্র্যাগ 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 ল অ্যাপ্লাই করে কিভাবে তুমি একটা এক্সট্রি ডিফ্লেকশন থেকে পিক, একটা পিক আমরা প্রতিটা পিক পাই থেকে, এটা প্লেন থেকে পাই। জি এই স্যার। প্লেনটা কিভাবে আইডেন্টিফাই করবা? ব্র্যাগ লটাকে অ্যাপ্লাই করে। স্যার, আমরা এক্সআরটি পিক থেকে তো ইন্টেন্সিটিটা পাবো, সেই ইন্টেন্সিটিটা ইউজ করে হয়তো আমরা ডিসপ্লেসিং বের করতে পারবো। আর ডিসপ্লেসিং বের করতে পারলে আমরা এইচকেএল ইন্ডেক্সিংটা মানে বুঝতে পারবো আর কি। আর যদি স্যার একই ফ্যামিলি অফ প্লেন হয়, যেমন 100 বা 010, তাহলে তো মানে আলাদাভাবে বোঝা যাবে না যেটা আসলে কোন প্লেনটা থেকে আসছে, মানে একই আচ্ছা ফ্যামিলি আচ্ছা, অফ প্লেন হলে। প্রেফারেন্সিয়াল ওরিয়েন্টেড তুমি কি পড়ছিলা? পুরা পাঁচ ছয়টা এক্সট্রি জি ডিফ্লেকশন স্যার। জি স্যার। বুঝছো? সব জি বুঝছো স্যার। তুমি? জি স্যার। প্রেফারেন্সিয়াল ওরিয়েন্টেশন কাকে বলা হয়? স্যার, প্রেফারেন্সিয়াল ওরিয়েন্টেশন হচ্ছে যখন আমরা যখন পাউডার পাউডার ডিফ্লেকশন করি, তখন হচ্ছে যদি পাউডার সাইজ গুলো একটু বড় হয়, মানে পার্টিকেল সাইজ যদি একটু বড় হয়, তাহলে দেখা যায় যে প্রেফারেন্সিয়াল ওরিয়েন্টেশন থাকে আর কি একটা প্লেনে। তখন দেখা যায় যে আমাদের একটা সার্টেন প্লেন থেকে যেখান থেকে হয়তো আমরা এক্সপেক্ট করতেছিলাম, ওইটা হয়তো নাও পাওয়া যেতে পারে। ওইটা হচ্ছে স্যার প্রেফারেন্সিয়াল ওরিয়েন্টেশনের জন্য হয়। এখন প্রেফারেন্সিয়াল ওরিয়েন্টেশন হওয়ার কারণে ইন্টেন্সিটি বেশি পাওয়া যায় না কম পাওয়া যায়? স্যার, কম পাওয়া যায়। এটা ডিপেন্ড করে এখন স্যার, ওইটা মানে অ্যাঙ্গেল যদি ফুলি মিলে যায় ওইটার সাথে, তাহলে তো আমরা শার্প ইন্টেন্সিটি পাবো। ঠিক আছে, তুমি মিউট করো। রোল 16, রোল 16 আছে? জি স্যার। জি স্যার, রোল 16। 16 আছে না? এই একটা প্লেন, একটা প্লেন থেকে মানে একটা ক্রিস্টালের অনেকগুলা প্লেন থাকে। তো এই সবগুলা প্লেন থেকে তোমার ডিফ্লেকশন হয় না, কিছু কিছু প্লেন থেকে হয়ে থাকে। সেটা কিভাবে তুমি বুঝতে পারবা? যেই প্লেনগুলো ব্র্যাগস লকে স্যাটিসফাই করবে সেগুলো থেকে ডিফ্লেকশন হবে। তো এটা আমি ইউয়াল স্ফিয়ারের সাহায্যে বুঝতে পারি। যেমন ইউয়াল স্ফিয়ার হচ্ছে 1/λ ব্যাসার্ধ যুক্ত একটা স্ফিয়ার। তো এই স্ফিয়ারের সারফেসে আমার আমার রেসিপ্রোকাল। প্রশ্নটা, আমার 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 প্রশ্নটা শোনো। তোমার তো এটা, তুমি হচ্ছে যে প্লেন স্পেসিফাই করতেছো যে এই প্লেন, তুমি যে মেথড গুলা বললা এগুলা থেকে এই প্লেন গুলা থেকে ডিফ্লেকশন। আমি বলতেছিলাম যে অনেকগুলো প্লেন আছে, কোন প্লেন থেকে ডিফ্লেকশন হবে আর কোন প্লেন থেকে হবে না, এটা কিভাবে বলবো? একটা তো হচ্ছে যে ওয়ার্ল্ড ডিসপ্লের মধ্যে যেগুলো টাচ করে গেলো সেটা না, এটা যেটা ওইটা না, আরবিটারি না। আমি ধরো আমি তোমাকে একটা প্লেন বলে দিলাম এফসিসির জন্য, এটা 100 প্লেন। এখন এটা থেকে ডিফ্লেকশন হবে কি হবে না, এটা তুমি কিভাবে ডিটারমিন করবে? দেখবো যে এখানে পাথ ডিফারেন্সটা যদি শূন্য বা পূর্ণ সংখ্যার গুণিতক হয় তাহলে সেটা ডিফ্রাকশন হবে। আর যদি কোনো ফ্র্যাকশন থাকে পাথ ডিফারেন্সটা, তাহলে সেটা থেকে ডিফ্রাকশন হবে না। আচ্ছা, এই একটা স্যাম্পলের মধ্যে, একটা ইলুমিনা স্যাম্পল, তার ভিতর আলফা ইলুমিনা এবং গামা ইলুমিনা দুইটা ফেজ আছে। এখন কোনটা কত পার্সেন্ট আছে এটা কিভাবে তুমি বের করতে পারবে? এটা ডিরেক্ট কম্পারিজন মেথডের মাধ্যমে বের করা সম্ভব হবে। আমি এখানে ওয়েট কিভাবে পাবো? ফ্র্যাকশনটা বের করব। আচ্ছা, এখানে একটা আমাদের ইন্টেন্সিটির একটা সূত্র আছে, যেটা হচ্ছে আই সমান হয় কে ইন্টু ওয়েট ফ্র্যাকশন ভাগ লিনিয়ার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। তো প্রথমত আমি যে কোনো একটা ফেজ নিয়ে চিন্তা করব, বা যেমন আলফা ফেজ নিয়ে যদি ভাবি, তো আলফা ফেজের জন্য ইন্টেন্সিটির সূত্রটাতে বসাবো। এখানে আমার যে কেটা আছে এটা দুই ভাগে ভাগ করে নিতে হবে। এটা হচ্ছে K2, যেটা সোর্সের উপর নির্ভর করে, আর আর আলফা ফেজ এরকম। ঠিক তা আছে, ঠিক আছে। আচ্ছা মিউট করে দাও। স্যার। রোল 28 আছে? 28 আছো?
আচ্ছা এই পিকের ইন্টেন্সিটি স্যার কিভাবে আমি মেজার পিকের ইন্টেন্সিটি কিভাবে মেজার করা হয়? কিভাবে ওইগুলা কি বলো? এটা পারবা না। আমরা কি ক্রিস্টাল সাইজ মানে গ্রেন সাইজ কিভাবে মেজার করা যায় এক্সআরডি থেকে? গ্রেন সাইজ মেজার করা যায় বা ক্রিস্টাল সাইজ অথবা গ্রেন সাইজ যাই বলো না কেন এটা মেজার করা যায়, কিভাবে করা যায়? এটা মেজার করা যায় না, এক্সআরডি তে মেজার করা যায় না। এটা ক্রিস্টাল সাইজ সাইজ এটা কত মাইক্রন কত ন্যানোমিটার এটা করা যায় না। তুমি করছো? তাহলে কেমনে জানবা? এই রোল 47 यस सर जी सर কে ক্রিস্টাল সাইজ মেজার করা যায়? স্যার আমি এইমাত্র জয়েন করছি স্যার, আমি কোশ্চেনটা ক্রিস্টাল সাইজ মানে এক্সআরডি তুমি তো একটা কোশ্চেনের आंसर দিছো, এখন তো আরেকটা কোশ্চেনের সময় তুমি ডিসকানেক্ট হয়ে গেছো। তুমি ক্রিস্টাল সাইজ কি এক্সআরডি তে মেজার করা যায়? জি স্যার করা যায়। কিভাবে করা যায়, কিভাবে বলো? স্যার আমরা হচ্ছে ডি স্পেসিংটা আমরা ক্যালকুলেট করতে পারবো এক্সআরডি থেকে, সেখান থেকে আমরা ক্রিস্টাল সাইজটা বের করে ফেলতে পারবো। কিভাবে বলো? ডি স্পেসিং থেকে কিভাবে ক্রিস্টাল সাইজ বের করব? সেখান থেকে এই যে ডি স্পেসিং এর মাধ্যমে ক্রিস্টালের যেই ল্যাটিস প্যারামিটার গুলো আছে সেগুলো আমরা বের করতে পারবো, সেখান থেকে আমরা ক্রিস্টাল সাইজটা বের করতে পারবো। কত তোমার 16 না? তুমি কত? 47 স্যার রোল 47 প্লিজ স্যার। এটা তো হলো না आंसर। আচ্ছা এখন বলো, এখন না তুমি মিউট করো, মিউট করো। রোল 5 আছো? জি স্যার রোল 5 আছে। আচ্ছা তুমি বলো, কি বলবা? তুমি বলো যে আচ্ছা এই যে স্কেটারিং হয় তাই না, ডিফ্লেকশন বা তুমি ডিফ্লেকশনও করতে পারো। ওকে এই ডিফ্লেকশন হবে কি হবে না এটা একটা তো হচ্ছে যে স্ট্রাকচার ফ্যাক্টর থেকে করা যায়। জি স্যার এফ থেকে একই ক্রিস্টালের মধ্যে বা ধরো ডিফারেন্ট ক্রিস্টালে একই, আমরা জানি কি নরমালি জানি যে যতগুলো অ্যাটম থাকবে ততটা, যত অ্যাটম থাকবে খেয়াল করো ইন্টেন্সিটি হবে ততটা অ্যাটমের কি সাম, তাই না? জি স্যার আমরা দেখছি না? জি স্যার এফ এ ছিল এটা। হ্যাঁ তাহলে এখন এটা কি ধরো একটা বিসিসি আর একটা এফসিসি, জি স্যার কথার কথা আমি ধর যুক্তির খাতিরে বলতেছি যে দুইটাতেই 4টা অ্যাটম আছে যদিও নাই, তাহলে এখন কি এই দুটো 4টা অ্যাটম আছে তাহলে দুটোরই ইন্টেন্সিটি কি সমান হবে? না স্যার। কেন? স্যার যখন আমরা মানে এফসিসি নিব তখন তো হচ্ছে স্যার আমাদের হচ্ছে এফসিসি বিসিসি স্যার দুইটার তো স্ট্রাকচারটা ডিফারেন্ট, মানে অ্যাটমের পজিশন গুলা ডিফারেন্ট। তো আমরা যে স্যার এফ মানে যেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার ফ্যাক্টর, সেটার মধ্যে ছিল যে এফ মানে স্ক্যাটারিং ফ্যাক্টর ইনটু ই টু দি পাওয়ার i 2 পাই i ইনটু এইচ ইউ প্লাস কে ভি, তারপর হচ্ছে এল ডাব্লিউ। তো স্যার এখানে এইচ কে এল তো হচ্ছে প্লেন গুলা, আর ইউ ভি ডাব্লিউ ওরা হচ্ছে স্যার মানে আমার অ্যাটমের পজিশনের যে কোঅর্ডিনেট সেটা। মানে এখানে তুমি বলতে চাচ্ছ, তুমি আমি যদি ক্লিয়ার করি আমি যেটা বুঝলাম এটা তুমি ঠিক কিনা,
তুমি বলতে চাচ্ছ যে অ্যাটম নাম্বার একই যদিও হয়, অ্যাটমের পজিশনের জন্য ইন্টেন্সিটি ওঠানামা করবে, কম বেশি হবে। তুমি কি এটা বলতে চাচ্ছ? স্যার এফসিসি আর বিসিসি তে তো স্যার সেম না। এফসিসি তে স্যার টোটাল হচ্ছে একটা ইউনিটে 4টা অ্যাটম। আর আচ্ছা আচ্ছা, মানে স্যার আমি ধরে নিব যদি অ্যাটম সংখ্যা আমি আগে কি বলছি, আমি বলছি যে অ্যাটম সংখ্যা সমান, ধরেই নিচ্ছি আমি সমান। আচ্ছা, তাহলে সমান হলে আমার প্রশ্নটা ছিল তাহলে এফ এর উপর ডিপেন্ড করবে যে স্ক্যাটারিং ফ্যাক্টরটার উপরে, মানে স্ক্যাটারিং ফ্যাক্টর এফ যেটা স্যার, সেটা তো স্যার আমার হচ্ছে এলিমেন্টের উপর ডিপেন্ড করে স্যার। আপনি একটা দুইটার আমি স্ক্যাটারিং ফ্যাক্টরও কাছাকাছি দিব। আচ্ছা স্যার, স্ক্যাটারিং ফ্যাক্টরও কাছাকাছি। কাছাকাছি দিবে। তাহলে স্যার ওই যে অ্যাটমের পজিশনগুলোর উপরে ডিপেন্ড করবে। কারণ স্যার হচ্ছে কখনো দেখা যায় যে ওই অ্যাটমের পজিশনের উপর ডিপেন্ড করে ওটার সাম যদি দেখা যায় যে জোড় বা বিজোড় হয়, ওটার উপর ডিপেন্ড করে তো স্যার e⁻² পাই i এর মানটা চেঞ্জ হয়। তো জোড় হলে হচ্ছে আমি 1 পাবো, আর বিজোড় হলে তো -1 আসবে। তখন দেখা যায় যে স্যার ইন্টেন্সিটিটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, কখন তুমি বুঝতে পারবে একটা প্লেন থেকে ডিফ্লেকশন হবে কি হবে না? স্যার এটা তো ওই যে স্যার আমার প্লেনের কোঅর্ডিনেটটা বসাবো, মানে স্যার আমার তো আগে স্ট্রাকচার কিসে বসাবা? স্যার ওই ফর্মুলাটাতে ওই যে f সমান f e⁻² পাই। স্যার এফটা হচ্ছে স্যার স্ট্রাকচার ফ্যাক্টর, ক্যাপিটাল এফ, যেটা রোল কত? 5। স্যার রোল 5। থ্যাংক ইউ স্যার। রোল 41 আছে? জি স্যার। রোল 41। জি স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতেছি, তুমি আছো তো? হ্যাঁ আমি শুনতেছি, তুমি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার আছি। আচ্ছা জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, টেম্পারেচার বাড়লে স্ক্যাটারিং বাড়বে না কমবে? স্যার টেম্পারেচার বাড়লে তো স্যার অ্যাটমিক ভাইব্রেশনটা বাড়বে। অ্যাটমিক ভাইব্রেশনটা যদি বেড়ে যায় তাহলে স্যার স্ক্যাটারিংটাও বাড়বে। তাহলে স্ক্যাটারিং বাড়লে তুমি ডিফ্লেকশন বেশি পাবা না কম পাবা? স্যার বুঝি নাই, কি বেশি পাবো? স্ক্যাটারিং বাড়লে তুমি ডিফ্লেকশন বেশি পাবা না কম পাবা? ডিফ্লেকশন ইন্টেন্সিটি যেটা। জি স্যার বেশি পাবো। স্যার এটা তো ভ্যারি করতেছে আর কি, যদি বাড়ে তাহলে বেশি। কথা শোনো, তুমি বলছো টেম্পারেচার বাড়লে ভাইব্রেশন বেড়ে যায়, স্ক্যাটারিং বেড়ে যায়। এখন স্ক্যাটারিং যদি বেড়ে যায় তাহলে ইনসিডেন্ট বিম ডিফ্লেক্টেড হয়ে, ধরো আগে টেম্পারেচার কম ছিল সেখানে স্ক্যাটারিং কম হয়েছে, অর্থাৎ ভাইব্রেশন কম হয়েছে, এখন সেখানে তুমি যে ইন্টেন্সিটি পাবা, এখন তুমি এটাকে রুম টেম্পারেচার থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তোমার স্যাম্পল টেম্পারেচার, এখন ভাইব্রেশন বাড়ছে, তুমি যে স্ক্যাটারিং বেড়ে যাচ্ছে, তাহলে এখানে ডিফ্লেকশন বেশি পাবা না কম পাবা? কোনটাতে কম, দুটো কম্পেয়ার করলে কোনটাতে তুমি ডিফ্লেকশন বেশি পাবা? আমার প্রশ্ন বুঝছো কিনা? স্যার আরে একটু কেটে কেটে আসছে স্যার, আরেকবার একটু বললে বুঝতে পারতাম। একটা স্যাম্পল রুম টেম্পারেচারে তুমি ইনসিডেন্ট ফিল্ম ফেলছো একই ইন্টেন্সিটি, আর একটা হচ্ছে 80 ডিগ্রিতে করতেছো, এখন 250। জি স্যার 250 বলো, আচ্ছা 250 বলো 80 বলো যাই বলো, হাই টেম্পারেচার। এখন তোমার প্রথম কোশ্চেনটা তুমি আনসার করে দিয়েছো যে এটা এই ভাইব্রেশন বেড়ে যায় এই জন্য স্ক্যাটারিং বেড়ে যায়। এখন আমার দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে তুমি ডিফ্লেকশন কোনটাতে বেশি পাবা, যে লো টেম্পারেচারে বেশি পাবা না হাই টেম্পারেচারে বেশি পাবা? স্যার হাই টেম্পারেচার মনে হচ্ছে স্যার। তোমার রোল নাম্বার কত? 41। 41। জি স্যার। রোল 44 নাই? হ্যাঁ রোল 44। রোল 5 এর তো কোশ্চেন হচ্ছে পদ্ধতি করা হয়েছে 16, 28, 31। এখন যারা প্রেজেন্ট আছো 38 বাকি আছো তাই না? 38 থেকে প্রশ্ন করা হয়নি? জি স্যার। সহজ কোশ্চেন করব না কঠিন কোশ্চেন করব? স্যার বলেন। হ্যাঁ সহজ।
পড়ছো ট্রাই পড়ছো করব। জি স্যার, পড়েছি। পুরা সবগুলা স্লাইড পড়ছো? জি স্যার। বুঝছো? জি স্যার, চেষ্টা করেছি। আচ্ছা তাহলে বলো, খুব সহজ প্রশ্ন। তোমাকে একটা তুমি তোমার স্যাম্পলের একটা এক্সআরডি করলা, এক্সরে করার পর একটা প্যাটার্ন পেলে, এক্সরে প্যাটার্ন কি চিনো তো, তাই না? ইয়েস স্যার। এখন এই এক্সরে প্যাটার্ন থেকে তুমি তোমার ওই মেটেরিয়ালটাকে কিভাবে তুমি আইডেন্টিফাই করবে? কি আইডেন্টিফাই করব? তোমার মেটেরিয়ালটা কিভাবে হ্যাঁ। আইডেন্টিফাই করবে একটা এক্সরে ডিফ্লেকশন প্যাটার্ন থেকে? আচ্ছা স্যার, প্যাটার্নটা থেকে আমি তো বেশ কয়টা পিক পাবো। তো ওই পিকগুলোর জন্য হচ্ছে গিয়ে যদি আমি আর কি প্যাটার্নের 2 থিটার ভ্যালুটা বা হচ্ছে গিয়ে ব্র্যাগস অ্যাঙ্গেলের ভ্যালুটা পাই, সেখান থেকে আমি ব্র্যাগস ল দিয়ে ডি স্পেসিংটা পাবো। এরপর হচ্ছে পাউডার ডিফ্র্যাকশন মেথডের যে ফাইলটা, পিডিএফ ফাইলটা, সেখান থেকে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট স্ট্যান্ডার্ড ভ্যালু যেগুলো ছিল সেগুলোর সাথে কম্প্যারিজন করে আমি একটা প্লেন আইডেন্টিফাই করতে পারবো। তারপর হচ্ছে প্লেন আইডেন্টিফাই করলে মোটামুটি একটা আইডিয়া হবে ম্যাটেরিয়াল সম্পর্কে। হ্যালো। হ্যাঁ আমি শুনছি। জি স্যার। এর রিফ্লেকশন আর ডিফ্লেকশন দুটো বেসিক রিফ্লেকশন আর ডিফ্র্যাকশনের মধ্যে বেসিক ডিফারেন্স। স্যার, রিফ্লেকশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা থিন সারফেসের কমপ্লিট রিফ্লেকশন হয়, মানে একটা থিন সারফেস থেকে হচ্ছে গিয়ে রিফ্লেকশন হয়। আর ডিফ্র্যাকশনের ক্ষেত্রে একটা ইলেকট্রন বা একটা পার ইলেকট্রন থেকে বা একটা পার্টিকেল থেকে হচ্ছে গিয়ে ডিফ্র্যাকশন হচ্ছে। আবার হচ্ছে গিয়ে রিফ্লেকশনের ক্ষেত্রে যে রিফ্লেকশনটা হবে সেটা 100% হয়, মানে পুরো বিমটা, ইনসিডেন্ট বিমটা পুরোপুরি 100% রিফ্লেক্টেড হয়। কিন্তু ডিফ্র্যাকশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে খুবই কম ডিফ্র্যাক্টেড হয়, কত কম হয়? লেস দ্যান 1% হয়। আর হচ্ছে রিফ্লেকশনের ক্ষেত্রে যে কি জানো আরেকটা, এক মিনিট স্যার, আমি বলতে পারবো। আচ্ছা হ্যাঁ দেখে বলবা। না না স্যার, স্যার রিফ্লেকশনের ক্ষেত্রে আরেকটা হচ্ছে গিয়ে কি জানো, ইনসিডেন্ট অ্যাঙ্গেল গুলো, মানে যে কোনো ইনসিডেন্ট অ্যাঙ্গেলে আমি হচ্ছে গিয়ে রিফ্লেকশন পাবো। কিন্তু ডিফ্র্যাকশনের ক্ষেত্রে ইনসিডেন্ট অ্যাঙ্গেল গুলো আমি হচ্ছে গিয়ে শুধুমাত্র যেগুলো ব্র্যাগস লকে স্যাটিসফাই করবে সেগুলোর ক্ষেত্রে আমি ডিফ্র্যাকশন পাবো, বাকিগুলোর ক্ষেত্রে পাবো না। তোমাকে 38, হ্যাঁ 38। জি স্যার। তুমি পড়ছিলা? জি স্যার, পড়েছিলাম। এখন তোমরা আছো, এর মাঝে আর বাকি কেউ আছে? স্যার আমি রোল 8 বাকি আছি। রোল 8 এখন ঢুকছো? না স্যার, আমি আগে থেকেই ছিলাম। তোমাকে দেখতেছি না কেন? ও স্যার আমার রোল নাম্বার দেয়া নেই, এজন্য আমি রোল নাম্বার দাও না কেন? রোল নাম্বার না দিলে আমাদের রোল নাম্বার দেওয়া যাবে। ঠিক আছে, রোল 8। জি স্যার। পড়ছো? জি স্যার। যে কোনো জায়গা থেকে করলে জিজ্ঞাসা করতে পারবা? ইনশাআল্লাহ স্যার। জি স্যার, প্রশ্ন করেন। আচ্ছা, এই আমাদের যে এই ক্যারেক্টারিস্টিক্স এক্সরেটা হয় সেটা কিভাবে হয়? স্যার যখন হচ্ছে এক্স-রে বিম যেটা ইনসিডেন্ট হবে সেটা একটা নির্দিষ্ট হায়ার এনার্জির হয়, তখন যখন এটা হচ্ছে আমার টার্গেট মেটালের উপর পড়বে তখন হচ্ছে টার্গেট মেটালের ইনার শেলের ইলেকট্রনকে সে হচ্ছে এক্সাইটেড করে দিবে এবং ইনার শেলের ইলেকট্রনটা হচ্ছে হায়ার এনার্জি স্টেটে চলে যাবে এবং সে তার নিজের জায়গায় একটা ভ্যাকেন্সি ক্রিয়েট করবে। এর ফলে হচ্ছে হায়ার এনার্জি শেলের ইলেকট্রন গুলো আবার এনার্জি ছেড়ে দিয়ে লোয়ার এনার্জি শেলে চলে আসবে এবং এই যে এনার্জিটা রিলিজ করলো সেটা হচ্ছে এক্স-রে বিম হিসেবে সেটা হচ্ছে রিলিজড হবে এবং এই যে রিলিজড হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য একটা ক্যারেক্টারিস্টিক ওয়েভলেংথের জন্য হয়, এটাকে আমরা ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম বলছি। আর একটা বলো যে এক্সআরডি মেথডে ক্রিস্টাল সাইজ মেজার করা যায়? জি স্যার, ক্রিস্টাল সাইজ মেজার করা যায়। কিভাবে এটা মেজার করা যায়? আমি বলতেছিলাম যে স্পেকট্রা থেকে না, ইকুয়েশনটা কিভাবে আসবে? স্যার আমরা যদি হচ্ছে এক্সআরডির যে হচ্ছে ইন্টেন্সিটি ভার্সেস 2 থেটা যে গ্রাফগুলো সেগুলোতে হচ্ছে আমরা হচ্ছে থেটার ভ্যালু থেকে
থেটা বিটা ক্যালকুলেট করতে পারি এবং হচ্ছে বি ক্যাপিটাল বি যেটা সেটা হচ্ছে বের করতে পারি। তো সেখান থেকে স্মল টি ইজ ইকুয়াল টু 0.9। আমি এটা ইকুয়েশনটা কিভাবে আসছে সেটা ক্রিস্টাল সাইজ ক্যালকুলেট করে একটা ইকুয়েশন থেকে না, টি ইকুয়ালস টু যে 0.9 ল্যামডা। জি স্যার, আমি ওটাই বলতেছি 0.9 ল্যামডা ডিভাইডেড বাই। এটা কিভাবে আসলো সেটা এক্সপ্লেইন করার জন্য। স্যার এটা তো হচ্ছে গ্রাফ থেকে আসে যে হচ্ছে বিটা যদি হচ্ছে আমার ইন্টেন্সিটি পিকের যেটা এটা হচ্ছে মিডল পয়েন্টের উইথটা হয়, তাহলে বি ইজ ইকুয়াল টু হাফ অফ। না আরে তুমি তো ওখান থেকে আনতেছ, আমি বলছি এটা শুরু থেকে কিভাবে আসলো, ডেরিভেশনটা কিভাবে আসলো? স্যার ডেবিয়ে রিং ডেরিভেশনটা ডেরিভেট করে আস্তে আস্তে আমরা স্টেপ বাই একটা ফিগার দেখাছিলাম না, সেখানে অনেকগুলো প্লেন থেকে কিভাবে ডিফ্লেকশন হচ্ছে, টোটাল ক্রিস্টাল থিকনেস টি। তুমি তো যেটা বলতেছো এটা হচ্ছে যে পিকের ওই যে বি থেকে সরাসরি তুমি ফর্মুলা দিয়ে বি মেজার করে সেটা, ওইটা না। আমি জানতেছি যে এই ইকুয়েশনটা কিভাবে আসলো। স্যার বলতে পারবো না। এটা পড়ো নাই, এটা দেখো নাই স্যার? এটা দেখো নি স্যার? লাউ মেথড থেকে বের করতে পারি। হ্যাঁ, সব উল্টাপাল্টা করে দিতেছে স্যার, এই জায়গাটা পারবো না। সব উল্টাপাল্টা করে দিতেছে, জানো এটা। তুমি এখন ইয়া হারাই ফেলছো, ট্র্যাক হারাই ফেলছো, সবই জানো। জানো না? জানো না বলতে পারছি না। স্যার আরেকটা কোশ্চেন করা যাবে? হ্যাঁ, কোশ্চেন তো দুইটাই, তাহলে অন্যরা কি কোশ্চেন করছে? তোমাদের একটা কোশ্চেন করি। জি স্যার। হ্যাঁ, তাহলে জি স্যার, কোশ্চেন তো দুইটাই। জি স্যার। হ্যাঁ, তাহলে অন্যদেরকে সবাইকে দুইটা করতে হবে না? আরেকটা তাহলে বাড়াই করতে হবে, তোমাকে চান্স দিবে নাকি? জি স্যার। ওই যে দেখছো আরেকজন না না স্যার, আর চান্স দেওয়া লাগবে না। এটা কি উচিত হবে? না স্যার, ফেয়ার হবে না। আচ্ছা, তাহলে তুমি দেখো এখন। আমি দেখাচ্ছি, তুমি এটা পারো এখন যেহেতু তোমাদের। আচ্ছা, তুমি বলো পারো না। তুমি না, সবাই পারবা এটা। স্যার রোল 5 কে স্যার আপনি একটা প্রশ্ন করেছিলেন। রোল 5 কে না, দুইটাই কোশ্চেন। ওই যে একটার ভিতর দুইটা হয়ে গেছে। ও আচ্ছা স্যার। এই দেখছো, এই শেয়ার স্ক্রিন করলাম। রোল 8। জি স্যার। এই ফিগারটা বুঝো না? এই যে এটা থেকে যে ইকুয়েশনটা আসছে এটা জানো না? এই যে এটা। জি স্যার। এটাই তো জানতে চাইছিলাম, তুমি বললা জানো না। তুমি বুঝো না এটা? স্যার এখানে হচ্ছে ডিরাইভেশন গুলো স্কিপ করে শুধু ফর্মুলাটা শিখেছিলাম। ও, তাহলে তার দোষ কি? আর এটা তো তখনই ক্লাসের সময় যেটা বোঝার জিনিস, এটা মুখস্থের জিনিস, এটা সহজ ইন্টারেস্টিং জিনিস। জি স্যার। ঠিক আছে, তোমার কত? 8? জি স্যার, রোল 8। ঠিক আছে। আর কি আছে তোমাদের মধ্যে? কেউ ঢুকছে পরে আসছে, কেউ এরকম আছে? হ্যাঁ না স্যার, সবার মনে হয় হয়ে গিয়েছে। আর অন্যরা কই? আরো তো দেয় না, আরো তো বাকি ছিল, মেসেজ পাইনি। 13, রোল 13 এর কি অবস্থা? ও তো আজকে ঢুকে আর নাই। 3 মনে হয় বুঝতে পারেনি যে ওরা এখন আসলে মানে আপনি আবার নিবেন। ও হয়তো ভেবেছে যে সকালে। ফোন নাম্বার আছে? জি স্যার, ওকে একটু জানাই তাহলে। জানাও, ফোন জানাও, একটু জানাই দাও। তোমাদের যাদের হয়েছে একটু জানাও দেখি, একজনের দায়িত্ব নাও। ওকে 13 কে জানাও। 14 কে জানানো সম্ভব? মইনুল। স্যার রোল 14 তো আমাদের সাথে ক্লাস করে না স্যার, জুনিয়র ব্যাচদের সাথে ক্লাস করে। ও সম্ভবত সে নাই স্যার। জি স্যার। স্যার রোল 13 ওর ইন্টারনেট কানেকশন খারাপ, ও ঢুকতে পারছে না। ও ঢুকতে পারছে না? না। ওকে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন করতে বলো। আচ্ছা ঠিক আছে। ও তো হোয়াটসঅ্যাপ কেন করবে? আমার ফোনে ফোন করতে বললে তো আবার যদি নেট কানে, আমি তো মোবাইলটাতে ইউজ করি। কি বলবো? হোয়াটসঅ্যাপে দেখো তো, রোল 13 হোয়াটসঅ্যাপে ফোন করতে পারবে কিনা?
আচ্ছা স্যার বলে দেখি। দেখো আর মইনুল তোমাদের সাথে আর আর হচ্ছে মশিউর রহমান, জয়নাল আবেদিন, রোল 44। হ্যাঁ, রোল 31, রোল 28। হ্যাঁ, ওদেরকে কন্ট্যাক্ট নাম্বার আছে? জয়নালকে একটু ফোন দাও। তারপর সাদেকুল ইসলাম, সাদেকেরটা আছে রোল 48। হ্যাঁ, তা তো মনে পড়ে। আর এই জয়নালকে একটু ফোন দাও। মশিউর রোল 28 2 আছে নাকি তোমাদের সাথে? অ্যাবসেন্ট। রোল 22 ক্লাস করে? জি স্যার। রোল 22 কি মেসেজ পাঠানো যায় এখন জুমে জয়েন করার জন্য? অল্প কজন, 4-5 জন নিয়মিত হয়। পারছো মেসেজ দিতে পারছো? মশিউরকে রিচ করা যাচ্ছে না, এখন কল দিছিলাম। জয়নাল আর কে ছিল? আর কার সাথে যোগাযোগ করতে? রোল 13। আর ওকেও রিচ করা যাচ্ছে না, ওর নেটওয়ার্কে অনেক সমস্যা। আমি কল দিচ্ছিলাম তাও যাচ্ছিল না। স্যার আজকে রোল 13 বললো যে ও চেষ্টা করতেছে, চেষ্টা করবে আপনার সাথে যোগাযোগ করতে, ও ফোন নাম্বার নিচ্ছে সিআরএফ থেকে। আচ্ছা আচ্ছা স্যার। শোনো, তাহলে তোমরা যারা আছো তাহলে আর অন্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছো, তাহলে তোমরা করে যেতে পারো। আমি দেখি জুমে আছি, আর অন্যদেরকে মেসেজ দাও, তো আরো 15-20 মিনিট থাকবে। যদি জয়েন করতে চাই আসতে পারো, ঠিক আছে? আর তোমাদের তো এই এক্সাইটের উপর একটা ক্লাস টেস্ট নিতে হবে। আর ক্লাস টেস্ট আমি আগে বলছি, অ্যাজ ইউজুয়াল ক্লাস টেস্ট হবে না, একটু বুদ্ধি খাটাই দিতে হবে। আমাদের সিস্টেম তো পাল্টে গেছে। আগে তো আমরা ডিরেক্ট দিয়ে দিতাম, ডেরিভেশন দিয়ে দিতাম, ডেফিনেশন দিতাম, কম্পারিজন দিয়ে দিতাম। এখন একটু চিন্তা করে দিতে হবে, সেই সব আমাদের প্রিপারেশন নিতে হবে, বুঝছো? ডিরেক্ট কোশ্চেন হবে না। স্যার রিটেন হবে? হ্যাঁ, রিটেন ক্লাস টেস্ট দিতে হবে। এটা তো একটু ক্লাস টেস্ট, এটা তো ক্লাস টেস্টের একটা পার্ট হবে, ক্লাস টেস্ট। স্যার আপনি একটা কোয়েশ্চেন করেছিলেন যে টেম্পারেচার বাড়লে কি হবে, ইন্টেন্সিটির ওইটা। স্যার ওটা কি আপনি একটু বলবেন? মানে এটা এখন না, এটা পরে। আমি যত কোশ্চেন করছি এগুলোর আনসার একদিন আরেকদিন তোমরা জিজ্ঞেস করবে। এখন আরো 4-5 জন বাকি আছে তো। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। যদি কোনো কোশ্চেন থেকে থাকে ক্লাসে, অন্য ক্লাসের অসুবিধা নেই, জিজ্ঞেস করতে পারো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। অ্যান্সার দিনে অনেক কিছু, ঠিক আছে? তাহলে স্যার আমরা সবাই লিভ নিব, আমরা আমাদের যাদের শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর অন্যদেরকে একটু বলো আমি আছি, আরো 10:30 বাজে তো 45 পর্যন্ত আমি থাকবো। ওকে স্যার, জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।